হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছে। আজকে তার আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের পেজ নাম্বারটা দেখো, 270 পেজ তোমাদের আজকে সমাধান করাবো। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি কিন্তু দেখতে চাও তাদেরকে বলবো তোমাদের জন্য মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে রাখি, পেজ নাম্বার দিয়ে সেখান থেকে দেখতে পারো। কিন্তু তোমাদেরকে বলবো তোমরা একবার প্লেলিস্টটা চেক করতে পারো, কারণ ওখানে তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকেও সমস্ত টপিক ওয়াইজ কোশ্চেন আনসার সলভ করানো রয়েছে। এছাড়া তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজির উপর ভিডিও দেওয়া রয়েছে, যে ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করি। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা একবার প্লেলিস্টটা চেক করতে পারো। তো দেখো আজকের এই যে পেপারটাতে 270 যে পেজে এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আশা করি ভিডিওটা থেকে তোমাদের অনেকটা হেল্প হবে প্রশ্ন সমাধানের জন্য, যে কোনো ধরনের প্রশ্ন সমাধানের জন্য। সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটাই আমার সাথে দেখো, আর উত্তরগুলো যদি আমার বলার আগে তোমরা পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, জিবরেলিন হরমোন সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি থেকে সঠিক তথ্যটি নির্বাচন করতে বলেছে। এখানে কি কি তথ্য দেওয়া রয়েছে দেখো, নাইট্রোজেনযুক্ত আম্লিক হরমোন, টার্পিনোয়েড গোষ্ঠী মানে জিব্বারেলিন কি নাইট্রোজেনযুক্ত আম্লিক হরমোন, টার্পিনোয়েড গোষ্ঠী জৈব অম্ল, পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব পদার্থ, ইন্ডোল বর্গযুক্ত। দেখো ইন্ডোল বর্গযুক্ত যেটা হচ্ছে কি অক্সিন হরমোন ইন্ডোল বর্গযুক্ত হয়, আর জিব্বারেলিন কিন্তু নাইট্রোজেনবিহীন হরমোন, সেই জন্য নাইট্রোজেনযুক্ত অপশানটাও হবে না। আর সাইটোকাইনিন পিউরিন জাতীয়, সেই জন্য ওটাও হবে না। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, টার্পিনোয়েড গোষ্ঠীর জৈব অম্ল। জিব্বারেলিনের যদি রাসায়নিক নামটা আমরা দেখি, জিব্বারেলিক অ্যাসিড মানেই অম্ল, তো সেই কারণে এটা জৈব অম্লই হবে, আর নাইট্রোজেনযুক্ত হবে না, কারণ এটা নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। ইন্ডোল বর্গযুক্ত হলে সেটা হয়ে যাবে অক্সিন হরমোন, আর পিউরিন জাতীয় হলে সেটা সাইটোকাইনিন হরমোন হয়ে যাবে। সেই জন্য অপশান বিটা এখানে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, হাঁটু ও কনুইতে থাকে কোন অস্থিসন্ধি। এখানের মধ্যে কোন অস্থিসন্ধিটা হাঁটু আর কনুইয়ে থাকে, এখানে 2-এর সি হয়ে যাবে। হাঁটু আর কনুইতে থাকে যেটা কবজা সন্ধি কীরকম হয়, আমাদের দরজার যে কবজাগুলো যেরকম হয় এক সাইডে খোলে আর এক সাইডে মানে শুধু একদিকেই খোলে, সে ওপেন হয়, তো সেই রকমই কবজা সন্ধিগুলো কবজার মতন হয়। যেমন আমাদের হাঁটুর অস্থিসন্ধিকে আমরা একদিকে ভাঁজ করতে পারি, আমাদের কনুইয়ের অস্থিসন্ধিকেও আমরা একদিকে ভাঁজ করতে পারি, কিন্তু দুদিকেই কিন্তু ভাঁজ করা যায় না। এই ধরনের যে অস্থিসন্ধিগুলোকে কবজা অস্থিসন্ধি বলা হয়, যেটা হাঁটু আর কনুইতে দেখা যায়। এরপরে রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। অলফ্যাক্টরি স্নায়ু, মিশ্র ফেসিয়াল স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু, অডিটরি স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, ভেগা স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু। এর মধ্যে সঠিক কোনটা সেটা তোমাদেরকে বলতে বলেছে। এখানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে 3-এর সি, অর্থাৎ অডিটরি সংজ্ঞাবহ স্নায়ু, এটা ঠিক রয়েছে। সংজ্ঞাবহ মানে যেগুলো উত্তেজনাকে বাইরের পরিবেশ থেকে গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, সেটাকেই বলা হয় সংজ্ঞাবহ স্নায়ু। আর দেখো এখানে অলফ্যাক্টরি দেওয়া রয়েছে, অলফ্যাক্টরিও কিন্তু সংজ্ঞাবহ স্নায়ু, আর ভেগা স্নায়ু মিশ্র স্নায়ু, সেই জন্য এইগুলো কিন্তু হবে না, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, উদ্ভিদে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন হয় সেটা কোনটা। দেখো মিওসিস পদ্ধতিতে রেণুমাতৃক কোষ, এটা সবাই জানে, রেণুমাতৃক কোষ মিওসিস পদ্ধতিতে বিভাজন হয়। এছাড়াও আমাদের যে জনন মাতৃকোষ রয়েছে, মানে যেখান থেকে শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন হয়, সেই জনন মাতৃকোষও কিন্তু মিওসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়ে শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন করে, মানে জনন কোষ উৎপন্ন করে। তাহলে রেণু মাতৃকোষ আর জনন মাতৃকোষ এইগুলো কিন্তু মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এরপরে রয়েছে দেখো একটা কস্তম্ভ খস্তম্ভ দেওয়া রয়েছে, এখানে মিলিয়ে তোমাদেরকে কোন উত্তরটা সঠিক সেটা বলতে হবে। দেখো এখানে সিএসএফ দেওয়া রয়েছে, সিএসএফ মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা কি করে অভিঘাত শোষক রূপে কাজ করে। নিউরোগ্লিয়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। আর মেনিনজেস এটা মাইলিন আবরণী গঠনে সাহায্য করে। তো এখানে দেখো এই অপশানটা কোথায় রয়েছে, সেটাই হয়ে যাবে এরটা 3, বিএডটা হয়ে যাবে আচ্ছা, এখানে আমি একটু ভুল বলে দিলাম। দেখো এখানটায় তোমাদের সিএসএফ যেটা রয়েছে অভিঘাত শোষক রূপে কাজ করে, নিউরোগ্লিয়া যেটা মাইলিন আবরণী গঠনে সাহায্য করে, আর মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। মেনিনজেস যে আবরণী রয়েছে ত্রিস্তরীয় আবরণী, যেটা মস্তিষ্ক আর
সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। তো এটা হয়ে যাবে সঠিক আনসার। দেখো এটা কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে। এরটা 3, বি এরটা 2 আর সি এরটা 1, এই অপশানটা সঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটা? গর্ভাশয় পরাগরেণু উৎপাদন, নিষেক গর্ভমুণ্ডে ঘটে, পরাগনালী, ডিম্বরন্ধ্র বা ডিম্বকত্বক বা ডিম্বক বলের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে, নির্ণীত নিউক্লিয়াস হ্যাপ্লয়েড প্রকৃতির। এখানের মধ্যে যৌনজননের যে সঠিক বৈশিষ্ট্য অপশান সি এরটা হয়ে যাবে পরাগনালী। ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে তাকে বলা হয় চ্যালাজোগ্যামি, ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে মেসোগ্যামি বলা হয়। আর ডিম্বক এটা চ্যালাজোগ্যামি, মেসোগ্যামি আর পেরোগ্যামি রয়েছে 3টা, তো সেই জায়গাগুলো দিয়ে প্রবেশ করে। তো এটা একটুখানি দেখে নেবে, এটা ডিম্বক মূল হবে, ডিম্বক মূল দিয়ে প্রবেশ করলে সেটাকে আমরা পেরোগ্যামি বলি। তো এইগুলো তোমরা একটুখানি জেনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসে। এরপরে রয়েছে দেখো নির্ণীত নিউক্লিয়াস হ্যাপ্লয়েড প্রকৃতির, ওটা হবে না। এরপরে রয়েছে দেখো নির্ণীত নিউক্লিয়াস সবসময় কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির হয়, সেটা আবার পুং যে পরাগরেণুর সঙ্গে মানে পুং রেণুর সঙ্গে যুক্ত হয়ে ট্রিপ্লয়েড শস্য উৎপন্ন করে। এরপরেটা রয়েছে দেখো পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়। দেখো পিতার এক্স ক্রোমোজোম সবসময়ই কন্যা সন্তানে সঞ্চারিত হয়। পিতার এক্স ক্রোমোজোমটা কোনোভাবেই পুত্রের দেহে যায় না, পুত্রের দেহে পিতা থেকে ওয়াই ক্রোমোজোম যায়, আর পিতার এক্স ক্রোমোজোমটা সবসময়ই কন্যার দেহে সঞ্চারিত হয়। এরপরে রয়েছে দেখো কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে কোন জীব। এর মধ্যে যেটা হয়ে যাবে হাইড্রা, বার্ডিং বা কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। আর স্পাইরোগাইরা খণ্ডীভবন, প্লাজমোডিয়ামের বহুবিভাজন দেখা যায়, ঠিক আছে, আর প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন দেখা যায়। এরপরে রয়েছে দেখো সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীও সংযোগী প্রাণীটি হলো, সরীসৃপ আর স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণী বা যেটাকে কানেক্টিং লিঙ্ক বলা হয়, সেটা কোন প্রাণীটা? পেরিপেটাস, প্লাটিপাস, লাংফিশ, আর্কিওপটেরিক্স। এখানের মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান বি এরটা। সরীসৃপ আর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী প্লাটিপাস, যেটা হংসচঞ্চু বলা হয়। এর মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য রয়েছে এরা অন্ডজ, আবার এদের হচ্ছে গিয়ে মুখটা এর মানে প্লাটিপাসের মধ্যে কিন্তু স্তন্যপায়ীর বৈশিষ্ট্য দেখা যায়। তো এইগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। এরপরে পেরিপেটাসটা রয়েছে, দেখো এগুলো বলে দিচ্ছি কোনটা কোনটা কিসের কানেক্টিং লিঙ্ক। পেরিপেটাস অ্যানিলিডা আর আর্থ্রোপোডা পর্বের মধ্যে সংযোগ রক্ষা করে, অ্যানিলিডা আর আর্থ্রোপোডা পর্বের মধ্যে অবস্থানকারী কানেক্টিং লিঙ্ক পেরিপেটাস। এরপরে রয়েছে লাংফিশ, লাংফিশ সবসময় অ্যামফিবিয়া আর বার্ড এই দুটোর মধ্যে, মাছ আর বার্ড নয়, মাছ আর অ্যামফিবিয়া, মাছ আর উভয়চর এই দুটোর মধ্যে লাংফিশ থাকে মানে কানেক্টিং লিঙ্ক হিসাবে। আর আর্কিওপটেরিক্স হচ্ছে গিয়ে বার্ড আর সরীসৃপ, পাখি আর সরীসৃপের মধ্যে আর্কিওপটেরিক্স। তো এইগুলো একটু খেয়াল রাখবে, বলে দিলাম সবগুলো। এরপরে বলেছে প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে। কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন তার দুটো এক্স ক্রোমোজোমেই কালার ব্লাইন্ডনেসের জিন থাকবে। দুটো এক্স ক্রোমোজোমে কখন থাকবে? যখন মাথা থেকে এক্স ক্রোমোজোম আসছে সেটার মধ্যেও কালার ব্লাইন্ডনেসের জিন থাকছে, আর বাবার থেকে যে এক্স ক্রোমোজোমটা আসে সেখান থেকেও যখন সেই ক্রোমোজোমেও যখন কালার ব্লাইন্ডনেসের জিন থাকবে তখনই কিন্তু একমাত্র কন্যা সন্তান সেক্ষেত্রেই বর্ণান্ধ হতে পারে। তো সেই কারণে এখানে অপশান ডি হয়ে যাবে। মা যদি বাহক হয় আর বাবা যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কন্যা সন্তান বর্ণান্ধ হচ্ছে। এরপরে রয়েছে দেখো অজৈব ও জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন কোন বিজ্ঞানী। এটা হয়ে যাবে মিলার আর উরে, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। ফিলোজফিক জুলজি গ্রন্থে উপস্থিত প্রতিপাদ্য বিষয়টি স্থির করো। আচ্ছা, ফিলোজফিক জুলজি বইটা কার লেখা? ফিলোজফিক জুলজি বইটা বিজ্ঞানী ল্যামার্কের লেখা। আর এখানের মধ্যে ল্যামার্কের তত্ত্ব অপশান ডি, অর্জিত গুণের বংশানুসরণ, সেই জন্য ওটা হয়ে যাবে সঠিক আনসার। ফিলোজফিক জুলজি গ্রন্থের প্রতিপাদ্য বিষয় অর্জিত গুণের বংশানুসরণ। এরপরে রয়েছে কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে। এটা মৌমাছি, ওয়াগল ডান্স আর চক্রাকার নৃত্যের মাধ্যমে তারা দলের অন্যান্য সদস্যদের খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য প্রদান করে। এরপরে রয়েছে দেখো কোন শারীরিক সমস্যাটি এসপিএম জনিত বায়ুদূষণ জাত তা স্থির করো। এর মধ্যে যেটা হয়ে যাবে বঙ্ক্রাইটিস। এরপরে 15 প্রশ্নটা রয়েছে, দেখো একটা প্রশ্ন দেওয়া রয়েছে ডিনাইট্রিফিকেশনের ধাপ কোনটা।
এখানের মধ্যে ডিনাইট্রিফিকেশনের ধাপ যেটা তোমাদের দেখো নিচের দিকে অপশানগুলো দেওয়া রয়েছে, তোমাদের মধ্যে যে অপশানটা সঠিক হয়ে যাবে অপশান এটা। দেখো প্রথমে নাইট্রেট উৎপন্ন হয়, নাইট্রেট থেকে নাইট্রাইট উৎপন্ন হয়, তারপর সেখান থেকে অ্যামোনিয়া, সেখান থেকে নাইট্রোজেন মুক্ত নাইট্রোজেন রূপে বাতাসে ফিরে যাবে। এবার এখানে যেহেতু তোমাদের অ্যামোনিয়াটা দেওয়া নেই, তাহলে প্রথমে নাইট্রেট, নাইট্রেটের সংকেত NO3, তারপরে উৎপন্ন হবে নাইট্রাইট NO2, তারপরে সেখান থেকে মুক্ত নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরে যাবে। এটাই ডিনাইট্রিফিকেশনের ধাপ, এটা অপশান এরটা হয়ে যাবে সঠিক আনসার। এর পরেরটা রয়েছে দেখো, এখানে তোমাদের 15খানা MCQ শেষ। এরপরে তোমাদের যেটা শূন্যস্থান পূরণ রয়েছে, ওই শূন্যস্থান পূরণগুলো আমি বলে যাচ্ছি, শুনে নাও। দেখো বলেছে ফটোন্যাস্টিক ও ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক কোনটি? দেখো ফটো আর ফটো দুটোতেই ফটো রয়েছে, আর ফটো কথার অর্থ আলো, তাহলে ন্যাস্টিক চলন হোক বা ট্যাকটিক চলন হোক, এক্ষেত্রে বাহ্যিক উদ্দীপকটা কি? আলো। ঠিক আছে, তাহলে ফটো কথার অর্থ যেহেতু আলো, এখানের ক্ষেত্রে কিন্তু বাহ্যিক উদ্দীপকটা হবে আলো, আলোটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে ড্যাশ বলা হয়? দেখো প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে প্রতিবর্ত পথ বলা হয়, বা ইংলিশে যদি তোমরা বলতে চাও রিফ্লেক্স আর্ক বলা হয়, রিফ্লেক্স আর্ক। এরপরে রয়েছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? দেখো ভ্রূণের পরিস্ফুটন আর বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজন যেহেতু সদৃশ্য বিভাজন, সেখানে মাতৃকোষের অনুরূপ ক্রোমোজোম বিশিষ্ট, অনুরূপ আকার বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি হয়, সেক্ষেত্রে ভ্রূণের পরিস্ফুটনও ঘটে আর বৃদ্ধি হয়। এরপরে রয়েছে দেখো মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনুতে বড়টি ছোটটি এবং ছোটটি ছোটটি অনুপাত কত? এটা হয়ে যাবে 1:2:1। এরপরে রয়েছে দেখো ফণিমনসার পর্ণকাণ্ড আর আলুর স্ফীতকন্দ অঙ্গের ড্যাশ অঙ্কের উদাহরণ? দেখো ফণিমনসার পর্ণকাণ্ড আর আলুর স্ফীতকন্দ এদের কাজ কিন্তু আলাদা, কিন্তু দুজনের উৎপত্তি একই, দুটোই কাণ্ডের অংশ, পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ড। তো এই কারণে এইগুলো কিন্তু সমসমস্ত অঙ্গের মধ্যে পড়বে, এদের মানে উৎপত্তিগত দিক থেকে দেখতে গেলে এরা একই কাণ্ডেরই অংশ, কিন্তু এদের কাজ আলাদা, সে কারণে এরা সমস্ত অঙ্গের মধ্যে পড়বে। এরপরে রয়েছে দেখো জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে কী বলা হয়? জলাশয়ে যখন পুষ্টি বস্তু অর্থাৎ ফসফেট জাতীয় কোনো বস্তুর পরিমাণ বেড়ে যায়, তখন যে কন্ডিশনটা দেখা যায় সেটাকে বলা হয় ইউট্রোফিকেশান, ইউট্রোফিকেশান। তো এটা ছিল। এর পরে রয়েছে দেখো সত্য মিথ্যা নিরূপণ। মায়োকার্ডিয়াল ইনফাকশন জলদূষণ ঘটিত রোগ, এটা ভুল হয়ে যাবে। অভিব্যক্তির অন্যতম কারণ অভিযোজন, এটা সঠিক হয়ে যাবে। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়, এটাও ভুল হয়ে যাবে। বাহক অনলি মহিলারা হয়, যেহেতু এটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তো সেই কারণে একটা এক্স ক্রোমোজোমে যদি খারাপ থাকে, আরেকটা এক্স ক্রোমোজোম যদি ভালো থাকে, তখনই সেটা বাহক হবে। এটা একমাত্র মহিলাদের ক্ষেত্রেই পসিবল, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা ওয়াই ক্রোমোজোম থাকে, তাদের এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিক জিন থাকে, এখানে এইচ হবে, হিমোফিলিক জিন থাকে, তবে কিন্তু সে হিমোফিলিয়া আক্রান্ত হয়ে যাবে, কোনোভাবে বাহক হবে না। তো সেই কারণে এখানে পুরুষরা কিন্তু বাহক হয় না, পুরুষরা সর্বদাই আক্রান্ত হয়, না হলে সুস্থ থাকে। এরপরে রয়েছে দেখো সাদা ও কালো বর্ণের গিনিপিগের সংকরায়নে সর্বদা F1 অপত্যগুলি কালো বর্ণের হবে, এটা সঠিক, কারণ কালো যেহেতু প্রকট বৈশিষ্ট্য, তো সেই কারণে সাদা আর কালো দুটোর মধ্যে যখন সংকরায়ন ঘটাবো, F1 জনতে সমস্ত সংকর কালো গিনিপিগ দেখা যাবে। আর শঙ্কর কালো মানে তাদেরকে বাহ্যিক বর্ণ তাদের কালোই হবে, তাদের জিনটা শঙ্কর কালো হলেও তাদের বাহ্যিক বর্ণ কালোই হবে। এরপরে রয়েছে দেখো সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়, এটা সঠিক হয়ে যাবে। স্টক সিয়নের থেকে উন্নত, এটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সিয়ন সবসময় উন্নত হয়। সিয়ন যে উন্নত গাছের ডালটাকে আমরা জোড়া লাগাই, কোনো একটা গাছ যখন মাটির সঙ্গে বসে থাকে সেটাকে স্টক বলা হয়, আর যে উন্নত প্রজাতির বৈশিষ্ট্যটা আমি চাইছি সেই প্রজাতির ডালটাকে নিয়ে আমি অন্য গাছটা, যে গাছটা মাটিতে বসে আছে তার সঙ্গে জোড়া লাগাবো, তবে সেই কারণে সিয়নকে সবসময় উন্নত হতে হয়, উন্নত গাছের ডালকেই কিন্তু আমরা জোড়া লাগাই এই ক্ষেত্রে, জোড় কলম গঠনের ক্ষেত্রে। ঠিক আছে, সে কারণে সিয়ন সবসময় উন্নত হয়, স্টক কিন্তু অনুন্নত হয়। এরপরে রয়েছে দেখো এ স্তম্ভ বি স্তম্ভ মেলানো। টেন্ডন টেন্ডন কি হবে? অস্থি আর পেশির সংযোজক। সাসপেন্সরি লিগামেন্ট, এটা চোখের মধ্যস্তর। সিলিয়া কি হয়ে যাবে? সিলিয়া দেখা যায় প্যারামোসিয়ামের। এরপরে রয়েছে দেখো এখানটা প্যারামোসিয়াম রয়েছে, ওটা হবে ক্রোমোজোমের দণ্ডাকার গঠন, এটাকে ক্রোমাটিড বলা হয়। অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন, এটা হয়ে যাবে প্রোটিনয়েড। ইওসিন যুগের ঘোড়া ইউহিপাস। তো
এগুলো ছিল তোমাদের স্তম্ভ বিস্তম্ভ। এরপরে যে 6টা প্রশ্ন রয়েছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে বিসদৃশ্য বেছে লিখতে। বিসদৃশ্য কোনটা? এর মধ্যে যেটা হয়ে যাবে সন্ধ্যা মালতী। দেখো সন্ধ্যা মালতীটা এখানের মধ্যে হয়ে যাবে। বাকিগুলো দেখো কেমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন এগুলো কলসপত্রী সূর্য শিশির, এগুলোর মধ্যে কেমোন্যাস্টিক চলন দেখা যায়। তো সে কারণে কেমোন্যাস্টিক চলন কলসপত্রী সূর্য শিশির একে অপরের সঙ্গে যুক্ত। আর সন্ধ্যা মালতীটা, সন্ধ্যা মালতীর মধ্যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তো এখানে কিন্তু এগুলোর মধ্যে কোনো যোগাযোগ নেই। তো সে কারণে এটা হচ্ছে গিয়ে বিসদৃশ্য হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। এটা লিখবে পরিণত লোহিত রক্তকণিকা আর স্নায়ুকোষ। এরপরে রয়েছে দেখো নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি। গুরু মস্তিষ্ক যদি কর্পাস ক্যালোসাম হয়, গুরু মস্তিষ্কের ভাঁজকে কর্পাস ক্যালোসাম বলা হয়। লঘু মস্তিষ্কে কী হবে? ভার্মিজ হবে, ভার্মিজ। এরপরে হচ্ছে দেখো ব্যাঙ ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিকভাবে কোন ধরনের সাদৃশ্য বর্তমান। দেখো ব্যাঙ আর বাঘ উভয়ই খাদক রূপে কাজ করে, এরা অন্যকে খেয়ে বেঁচে থাকে, সেজন্য উভয়ই খাদক রূপে কাজ করে, এটা তোমাদেরকে বলতে হবে। এরপরে রয়েছে দেখো বড়টি বড়োয়ার আর বড়োয়াই কোন ধরনের গুণের সংকেত বহন করে। এটা যদি আমরা মোটর গাছের ক্ষেত্রে দেখি, টি ফর টল মানে লম্বা, আর আর ফর রাউন্ড মানে গোল, আর ওয়াই ফর ইয়োলো মানে হলুদ। তাহলে এখানে টি আর ওয়াই এগুলো মোটর গাছের ক্ষেত্রে লম্বা, গোল আর হলুদ এই গুণগুলোকে বহন করে। এরপরে রয়েছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অপরটির অন্তর্গত, সেটা খুঁজে বের করতে বলেছে। অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র, অর্জিত গুণের বংশানুসরণ, ল্যামার্কবাদ, জীবের সচেষ্টতা। এটা ল্যামার্কবাদ হবে, ল্যামার্কবাদের মধ্যে এইগুলো আসে, ল্যামার্কের তত্ত্বের মধ্যে। এরপরে রয়েছে ধৌতকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশক। দেখো ধৌতকরণের মধ্যে তোমরা প্রথম যেটা মানে খুব চেনা জানা আমাদের যেটা আছে ডেটল, তারপরে তোমরা ফিনাইল বলতে পারো, এগুলো কিন্তু ধৌতকরণের জন্য ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে একটি অন্তর্বাহী স্নায়ুর নাম। অন্তর্বাহী স্নায়ু বলতে যেটা সংজ্ঞাবহ স্নায়ু বলেছিলাম, যেটা উদ্দীপনাকে গ্রহণ করে কেন্দ্র স্নায়ুতন্ত্র পর্যন্ত পৌঁছায়, সেগুলো অন্তর্বাহী স্নায়ু। এখানে তোমরা অপটিক স্নায়ু বলতে পারো, অলফ্যাক্টরি স্নায়ু বলতে পারো, বা অডিটর স্নায়ু বলতে পারো। অপটিক স্নায়ু আমাদের চোখের স্নায়ুকে বলা হয়, আর অডিটর স্নায়ু আমাদের যে কানের স্নায়ুকে বলা হয়, আর যেটা অলফ্যাক্টরি স্নায়ু আমাদের জীবের মধ্যে যে স্বাদ গ্রহণ করি তার যে স্নায়ুকে। এগুলোর যে কোনো একটা বললেই হবে। তো মোটামুটি এগুলো ছিল তোমাদের সমস্ত 1 নম্বরের প্রশ্ন, তোমাদের সাথে আলোচনা করলাম। কোনো উত্তরে যদি কনফিউশন থাকে সেটা আমাকে জানাতে পারো, আর কোনো বিশেষ টপিকের ওপর যদি তোমরা ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা পেজ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।